আসসালামু আলাইকুম। তো তোমরা যারা ভিডিওতে ক্লিক করেছো, হয়তো অনেক কৌতূহলী হয়ে ক্লিক করেছো, মনের মধ্যে অনেক কৌতূহল হয়তো যে কী পড়াবো আজকে তোমাদেরকে। তো স্ক্রিনে যদি ভালো করে নোটিস করো স্ক্রিনের দিকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড কোয়েশন দেখা যাচ্ছে। কুমিল্লা বোর্ড 2017-তে আসা একটি কোয়েশন। এবার বলি এটা কোন বইয়ের কোয়েশন। এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের একটি কোয়েশন, দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায়ের। তো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা এখানে যে ক নাম্বার আর খ নাম্বার কোয়েশন, এই দুইটা কোয়েশন দিয়ে দিয়েছে তারা প্রথম অধ্যায় থেকে। আর ঘ এবং ঘ এই দুইটা কোয়েশন দিয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। যেহেতু বোর্ড পরীক্ষার কোয়েশন সারা বই থেকেই দিবে, তো তারা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলিয়ে একটা সৃজনশীল দিয়েছে। আমরা জানি প্রথম অধ্যায় থেকে তেমন কোনো সৃজনশীল আমাদের পরীক্ষাতে আসে না, বিশেষ করে বোর্ড পরীক্ষায়। তাই প্রথম অধ্যায় থেকে আমরা টুকটাক কোয়েশনগুলো বেসিকগুলো আমরা জেনে রাখবো। আর সেকেন্ড চ্যাপ্টারটা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট বলতে গেলে। তো এখান থেকে ঘ এবং ঘ নাম্বার কোয়েশনটা আছে, যেখানে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে গ নাম্বারটা। এখানে অনেকে ভুল করে, তো আমি এটা ভালো করে বুঝিয়ে দেবো, ঘ নাম্বারটাও ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে বোর্ড পরীক্ষার কোয়েশন সলভিং। তা আবার কুমিল্লা বোর্ড 2017-তে আসা একটি কোয়েশন। কুমিল্লা বোর্ডের কোয়েশন কিন্তু অনেক হার্ড হয় এবং অনেক ইম্পর্টেন্ট হয়। ওকে, তো আজকের ক্লাস শুরু করে যাক। তোমরা শেষ পর্যন্ত ক্লাস দেখলে অনেক ভালো একটা ফল পাবা। ওকে, তো ভিডিওর শেষে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখে যাব। কয়জন কোয়েশনে উত্তর দিতে পারে আমি সেটা দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশন, যা অনেকেই ভুল করে। আসলে কোয়েশনটা ইজি হবে, কিন্তু উত্তরটা দিতে কেউই পারবে না। তো আমি দেখি কয়জনে উত্তর দিতে পারে। তো স্টার্ট করি। ওকে, তো এখানে আমরা প্রথমে দেখি নোটিস করি ক নম্বর কোয়েশনটার দিকে। তো ক নম্বর কোয়েশনটার জন্য আমাদের কোনো উদ্দীপকের প্রয়োজন হবে না, জাস্ট লাগবে বা প্রয়োজন পড়বে চ্যাপ্টারের বেসিক। চ্যাপ্টার ভালো করে জানা থাকলে ক নাম্বারটা পারবো, প্রথম চ্যাপ্টারটা ভালো করে জানা থাকলে। তো প্রথম চ্যাপ্টারে বলেছে যে পিচ কি। এখন আমি বলবো পিচ কি। স্ক্রুগজ তো চিনি আমরা, স্ক্রুগজ যেটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। স্ক্রুগজের যে বৃত্তাকার স্কেলটা থাকে, সেই বৃত্তাকার স্কেলটিকে যদি আমরা একবার ঘোরাই, তাহলে এটি যে রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে পিচ। এখন যদি বইয়ের মতো বলি আমি, তাহলে বলা যাবে যে স্ক্রুগেজের তোমার বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে পিচ। ওকে, দেখো খ নাম্বার কোয়েশ্চনটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা কিন্তু প্রায় অধিকাংশ বোর্ড পরীক্ষায় আসে। তোমরা বোর্ড পরীক্ষার কোয়েশ্চন অ্যানালাইসিস করলে দেখতে পারবা। এখন দেখো এখানে বলছে বল হচ্ছে একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করা। আচ্ছা, বল কিন্তু কোনো স্বাধীন বা নিরপেক্ষ কোনো রাশি নয়, কোনো স্বাধীন রাশি নয়। কারণ ওর কোনো ওর সৃষ্টিতে বা বল যে আমরা নির্ণয় করি, বল যে নির্ণয় করি বা বলকে যে প্রকাশ করি, সেইটার প্রকাশ করতে ভর এবং ত্বরণের দরকার হয়, আমরা কিন্তু জানি। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি যে বল ইকুয়াল কি, ভর ইন্টু ত্বরণ। এটা হচ্ছে সূত্র, বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। তো এখানে ভর যেহেতু মৌলিক রাশি, কিন্তু ত্বরণ হচ্ছে একটা লব্ধ রাশি, কারণ ত্বরণ স্বাধীন বা নিরপেক্ষ নয়। তো ত্বরণকে প্রকাশ করতে দূরত্ব ও সময়ের প্রয়োজন হয়। কি বললাম? ত্বরণকে প্রকাশ করতে কিন্তু দূরত্ব ও সময়ের প্রয়োজন হয়। তাহলে ত্বরণও কোনো স্বাধীন রাশি নয় বা নিরপেক্ষ রাশি নয়। তো যেহেতু স্বাধীন বা নিরপেক্ষ রাশি নয়, তাহলে এটা হচ্ছে একটা লব্ধ রাশি। আর আরেকটা পাইছি কি আমরা, ভর হচ্ছে একটা মৌলিক রাশি। তো মৌলিক রাশি আর লব্ধ রাশির গুণফল হচ্ছে ওই বল। ভর একটা মৌলিক রাশি, ত্বরণ হচ্ছে লব্ধ রাশি। তো দুইটা হচ্ছে, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে লব্ধ। দুইটার গুণফলে আমাদের বলটা তোমার তৈরি হয়। তো সেই কারণে এখানে বলকে মূলত আমাদের লব্ধ রাশি ধরা হয়। আর ত্বরণ কেন তোমার লব্ধ রাশি হয়? লব্ধ রাশি হওয়ার কারণ আছে, যেটা হচ্ছে তোমার ত্বরণকে প্রকাশ করতে দূরত্ব ও সময়ের প্রয়োজন হয়। সেই কারণে ত্বরণও নিজে কোনো স্বাধীন বা নিরপেক্ষ রাশি নয়। তো বলকে প্রকাশ করার জন্য ভর, সরণ ও সময় এই তিনটি মৌলিক রাশি প্রয়োজন হয় মূল। তাই বল একটি লব্ধ রাশি। ওকে, আমরা জানি ফোর্স F = ma। এম মানে কি? বস্তুর ভর। এ মানে কি? ত্বরণ। তো এম মানে হচ্ছে ভর আর এ মানে হচ্ছে ত্বরণ। ভর মৌলিক রাশি, এ হচ্ছে ত্বরণ। ভর যেহেতু মৌলিক রাশি
আর ত্বরণ যেহেতু লব্ধ রাশি, তাই এক্স্যাক্টলি এখানে সায়েন্টিস্টরা ধরেছেন বল হচ্ছে একটা লব্ধ রাশি, তাদের মতো ধরেছে। ওকে, তো এবার নেক্সট কোয়েশনে আমরা মুভ করি। দেখো 3 নম্বর কোয়েশনটির প্রতি নোটিস করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি শুরুতেই বলছি 3 নম্বর কোয়েশনটা বলছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাই না, আমি সরাসরি বলে ফেলবো। যদি কোনো তম সেকেন্ডের কথা বলে, তাহলে যত নাম্বার তম সেকেন্ডের কথা বলবে, ওই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। এবং তার পূর্ববর্তী যে তম, মানে 20তম পূর্ববর্তী হচ্ছে 19তম, তাহলে 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তারপর দুইটাকে বিয়োগ করে ফেলতে হবে। এবার আমরা এটা একটু নোট করে করি। ওকে, দেখো আমি বলছিলাম যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য বলবে, সেই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সর্বপ্রথম নির্ণয় করতে হবে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দ্বারা। তারপর ওই তম সেকেন্ডের উদ্দীপক হতে প্রাপ্ত যে তম সেকেন্ডে নির্ণয় করতে হবে, সেই তম সেকেন্ডের পূর্ববর্তী তম সেকেন্ড, অর্থাৎ 20তম সেকেন্ডের পূর্ববর্তী হচ্ছে 19তম সেকেন্ড। তো এইভাবে, তো প্রথমে T1 ধরলাম 19 সেকেন্ড, তারপর T2 ধরলাম 20 সেকেন্ড। ওকে, এবার জাস্ট আমাদের কাজ কি, যে সূত্রতে 2 বার 2 মান বসাবো এবং ক্যালকুলেশন করব। প্রথমবার এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রতে টির মান 19 সেকেন্ড বসাবো। তারপর আবার আরেকবার ক্যালকুলেশন করতে হবে, যেখানে আমি দিব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে টির মান 20 সেকেন্ড দেবো। তো আগে করি। ওকে, প্রথমে আমরা দেখব যে T1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তারপরে সূত্র বসিয়ে ক্যালকুলেশন করব। তো এখন ক্যালকুলেশনের জন্য এত সময় নেই, মানে এতগুলো লেখার সময় নেই। তোমরা লিখবা ঠিকই, তোমরা দিবে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান তো আমাদের আছে 0 ms পার সেকেন্ড। তারপরে কি করব, ওই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করবো। তোমরা তো পারোই কথা। তো আমি জাস্ট আমাদের মানটা বসিয়ে ফেলি, এস এর মান S1 দিয়ে আমি লিখবো। তো বসিয়ে ফেলি। দেখো আমার S1 এসেছে 361 মিটার। তো তারপর আবার S2 আমরা নির্ণয় করব। ওকে, তো আমরা এখন T2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 নির্ণয় করব। তো S2 তোমরা তো ক্যালকুলেশন করবো, আমার তো এখন আর এসব লেখার কোনো প্রয়োজন নাই, তোমরা লিখে ফেলবা। তো তোমাদের দরকার তোমরা লিখবা, তো আমি এখন আর এগুলো লিখছি না, ডিরেক্ট S2 লিখে ফেলছি। অথবা টাইম ওয়েস্ট করে লাভ নেই, ওই সময় আরেকটা ক্লাস করতে পারলে ভালো হয়, বুঝছো? তো এখন আমি S2 লিখে ফেলছি। ওকে, T2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 আমি লিখছি। ওকে, নেক্সট পেজে যাই। দেখো আমরা S2 এবং S1 পেয়ে গেছি। দেখো আগের পৃষ্ঠায় আমরা S1 পেয়েছিলাম, এই পৃষ্ঠায় আমরা S2 পেয়ে গেছি। এবার আমাদের S2 থেকে S1টা বিয়োগ দিতে হবে, মানে হবে S2 মাইনাস S1। এইটা বিয়োগ করে ফেললে আমরা যে মানটা পাবো, যে এসটা পাবো, সেটা হবে তোমার 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 19তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এই মানটাকে বিয়োগ করলে যে মানটা পাবো তা হবে আমার এস, আর এসটা হবে তোমার 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ওকে, কি বললাম বুঝেছ? এটা হবে তোমার 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো ঘ নাম্বারটা করানোর জন্য যে নির্ধারিত বা এনাফ টাইম প্রয়োজন, সেই এনাফ টাইমটা আসলে আমাদের কাছে নেই, বিকজ অফ একটু পরে ইফতারের জন্য আজান পড়ে যাবে। তো যতটুকু সম্ভব হয়েছে ঘ পর্যন্ত সেটা আমরা পড়িয়ে ফেলেছি। তো ঘ একটু বিস্তারিত পড়াতে হবে। তোমরা যদি আমাকে নক করো, তাহলে দেখি যদি বেশি নক আসে, তাহলে আমি ঘটাও পড়িয়ে ফেলবো। ওকে, তো তোমাদের জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। তো প্রশ্নটা আমি তোমাদেরকে এখন স্ক্রিনে দেবো, তোমরা ওইটার উত্তর বের করে আমাকে কমেন্টে বলে দিবা। ওকে, এইটা হচ্ছে সেই ইন্টারেস্টিং কোয়েশন, যেটা দেখতে মনে হয় সহজ, তবে এটার মধ্যে অনেকেই ভুল করে। তো এখানে সমষ্টি নির্ণয় করার জন্য বলা হয়েছে এই প্যাটার্নের। তো তোমরা এইটার আনসার বের করে আমাকে কমেন্ট করবা।
তো আজকের ক্লাস এতটুকু। নেক্সট ক্লাস কারা কারা চাও, নেক্সট পার্ট কারা কারা চাও, তাদের অবশ্যই কমেন্ট করবা। ইনশাআল্লাহ তোমাদেরকে আমি তাড়াতাড়ি রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।